হনুমান জয়ন্তীর আগেই আমি শুরু করলাম একটা বিশেষ পর্ব। নিজেকে একটু বদলানোর, মনকে শান্ত রাখার একটা ছোট্ট চেষ্টা। এই জার্নিটা কতটা এগোতে পারবো জানি না, কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই শুরু করলাম। আজ থেকে একটা নতুন শুরু। রামনবমীর এই পবিত্র দিনে আমি শুরু করলাম এক বিশেষ প্রতিজ্ঞা। কী প্রতিজ্ঞা সেটা অবশ্যই তোমাদের বলছি, দাঁড়াও। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজ রামনবমী। 2026 সাল পড়তে না পড়তেই এই প্রতিজ্ঞাটা আমি যে করব, মানে এই একটা নতুন অধ্যায়ে যে আমি প্রবেশ করব, সেটা আমি আগে থেকেই সংকল্প নিয়েছিলাম। তো রামনবমীর বিশেষ দিনে সেটা শুরুও করে ফেলেছি, তোমাদের সাথে শেয়ারও করছি। চলো। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? ছোটবেলা থেকেই একটা গল্প শুনেছিলাম। কার কাছ থেকে ঠিক শুনেছিলাম সেটা ঠিক এখন মনে করতে পারি না, কিন্তু জানো, শুনেছিলাম যে মানুষ মন থেকে যদি রাম নাম লেখে বা জপ করে, তার জীবনে ধীরে ধীরে শান্তি নেমে আসে। গাছগুলো এমনভাবে ফুলে ফুলে সেজে ওঠে যে এদেরকে আমি ব্লগে না রেখে থাকতেই পারি না। একটা গাছে কুড়ি থেকে ফুল হওয়ার যে বিশাল পর্বটা চলে, সেটা তো আমরা নীরবে হয় কিছুই বুঝতে পারি না, কিন্তু যখন ফুলটা ফোটে তখন আমাদেরকে মুগ্ধ করে। কত ঝড় জল বৃষ্টি এরা সহ্য করে। তাই এই গাছ, প্রকৃতির ফুল সবই ধৈর্য সহ্যের প্রতীক, তাই না বলো? আজকের এই পবিত্র দিনে সকলের জন্য মঙ্গল কামনা রইল। এখন ওই সন্ধে 7টা মতো বাজে। মহারাজ এখনও অফিস থেকে ফেরেনি। ফোন করলাম, বলল রেডি হয়ে থেকো, আমি গিয়ে তোমাকে পিক আপ করে নেবো। তো যাচ্ছি এখন আমার ছোট ননদ রাঙাদিদের বাড়িতে। এই পিঙ্ক কুর্তিটার সাথে দেখো, খুঁজে খুঁজে এই কানের দুলটা বার করলাম। 5 বছর আগে সেন্ট্রালের মেলা থেকে এই কানের দুলটা কিনেছিলাম, পরাই হয়নি, ভুলেও গেছিলাম। তো কানের দুলের বক্সটা খুলে দেখি এই কুর্তিটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। একটা মজার ব্যাপার দেখবে, হাতে তো এই পিঙ্ক কালারের নেল পালিশ আমার পরাই থাকে, আর এই দেখো, এই এখন এই পায়ে এই কালারটা কেন পরি, হাতে পরলে না এটা হলুদ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায় পায়ের নেল পালিশটার। সেই জন্য এটা পায়ে পরি, এটা হাতে পরি, এই দুটোই এখন বেশি পরছি। আর আজকে ড্রেসটার মধ্যে দেখো, লোকে ভাববে আমি ম্যাচ করে পরেছি। ও বাবা, পরার পর দেখছি তো সাংঘাতিক ম্যাচিং হয়ে গেছে, লোকে কি ভাববে। হাতে এক, পায়ে এক, আর সেটা ঠিক আছে, পরেছি, কিন্তু সেটা আবার ম্যাচিংও হয়ে গেল। পুরো কাকতালীয় ব্যাপার হয়ে গেল আজকে, নিজেরই খুব খুশি হচ্ছি, এত সাংঘাতিক রকমের ম্যাচিং হয়ে গেছে, মজা লাগছে বেশ। আমার চটি নিয়ে কোথায়? আমি চলে যাচ্ছি বলে, চটি দাও, চটি দাও, চটি দাও, চটিটা দাও, দাও দাও, চটিটা দাও। ওরে বাবারে, আমি চলে যাচ্ছি বলে আমার চটি নিয়ে কি করছে দেখো, কি কাণ্ড। চটি নষ্ট করবে না, অনেকগুলো চটি নষ্ট করেছো তুমি। কি গরম, উফ বাবা, গরমে ঘামছি। আজকে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু ওই দুপুরে যাওয়া হলো না। ও মহারাজের আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, তা এত সন্ধেবেলা যাচ্ছি রামনবমীর প্রসাদ খাবো, প্রণাম করে আসবো, তার জন্য আর শাড়ি পরলাম না। গরমও লাগছে খুব, দেরি হয়ে গেছে অনেক। চলে এসেছি রাঙাদির বাড়িতে, আর এসেই দেখো কি অপূর্ব করে সাজিয়েছে, ভীষণ সুন্দর করে পুজো করে। আসলে ধানবাদে আজ থেকে 10-12 বছর আগে মনে হয় পুজোটা শুরু করেছে। এত দূর থেকে, মানে কলকাতা থেকে ধানবাদে আমার কোনোদিনই সৌভাগ্য হয়নি এই পুজোটা দেখার। যে লাঠিটা আছে না, ওইটার উপর অন্নপূর্ণা, তো শিব ঠাকুর তো অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন, হ্যাঁ, তো সেই ভিক্ষার চাল এটা, এই যে এইটা না, দেয় ওর মধ্যে। ও ওটা দারুণ দারুণ। শাড়ি কে পরিয়েছে? আমি আর মিঠু মিলে। পেরে এই এত উঁচুতে পারলেন? হ্যাঁ। কি মানে ফটো নামিয়ে? না, ফটো রেখেই। বিপত্তারিণী মাও আছেন। হ্যাঁ, এই তিথিতেই আমাদের বেঙ্গলে যেখানে অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো পালিত হয়, মানে এই উৎসব চলে আর কি, সেই একই তিথিতে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, সব মানে বেঙ্গলের বাইরে আর কি, সেখানে চলে হচ্ছে নবরাত্রির পুজো। মানে ওই আর কি শক্তির পুজো, মায়ের শক্তির পুজো, সব জায়গাতেই একই।
তো আমার ননদ মানে রাঙাদি সবাইকে দেখো কি সুন্দর মা অন্নপূর্ণার মতো সেজে সবাইকে ভোগ বিতরণ করছিল, আমার খুব ভাল লাগছিল। আমি চট করে ক্যামেরাটা খুলে ক্যামেরাবন্দি করে রাখলাম। রাঙাদিদের কমপ্লেক্সটা খুব সুন্দর, দিনের বেলা আসলে আরও চারিদিকে আলো থাকলে পুরোটাই দেখাতাম। কমপ্লেক্সের ভেতরে একটা খুব সুন্দর মন্দির, শিবের মন্দির, ওখানে যাচ্ছিলাম কারণ মন্দিরটা এই মানে রিসেন্টলি ওপেনিং হয়েছে। কিন্তু মন্দিরে প্রণাম করে গিয়ে ভেতরে তো ভোলে বাবাকে দেখতেই পাচ্ছিলাম, বাইরে থেকেই দেখা যাচ্ছিল, কিন্তু পেছনে মূর্তিগুলো আমি ঠিক বুঝতে পারছিলাম না। না, গণেশ, কার্তিক, দুর্গা, শিব। এখন রাত 11টা। ব্লগের শুরুতেই তোমাদের বলছিলাম যে ছোটবেলায় কারোর থেকে আমি একটা এরকমই ধরনের ব্যাপার শুনেছিলাম, কথা শুনেছিলাম আর কি, যে রাম নাম যদি কেউ মন থেকে জপ করে বা লেখে কোথাও, তাহলে তার জীবনে কিন্তু ধীরে ধীরে শান্তি নেমে আসে। আর দেখবে ছোটোবেলাকার কথা না কিছু কিছু একদম মনের ভেতরে গেঁথে থাকে, ওটা কোনো দিন ভুলবার নয়, ভোলা যায় না। মানে আবার কিছু কিছু কথা ভুলে গেছি কত মানে সহজেই, কিন্তু এই কথাটা কিন্তু আমার ছোট থেকে মনের মধ্যে গেঁথে ছিল। মানে করব কিছু কিছু জিনিস আমি বলি না, করছি করতে করতে আর হয় না। এই করতে করতে কত বসন্ত পেরিয়েছে, কত চৈত্র পেরিয়েছে, কিন্তু এই লেখাটা আমি কিছুতেই লিখে উঠতে পারিনি। তো এই 2026-এ যখন জানুয়ারি মাসে প্রথমেই আমি আর কি ভেবেছিলাম যে এই বছর কিন্তু আমি রামনবমী থেকে এই আমার মনের সুপ্ত ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করব। না হয়তো কবে করব বলো তো দেখি, এত বয়স হয়ে গেল এখনও শুরু করতে পারলাম না। এই বছর আমি শুরু করবই করব। আমরা সবাই জানি হনুমানজি কখনো নিজের পুজো চান না, উনি তো সারা দিন মান প্রভুর পুজোতেই নিমগ্ন থাকেন। তো সেইখানে হনুমান জয়ন্তী আসার আগে আগেই রামনবমী থেকে আমি রাম নাম লেখা শুরু করলাম। প্রতিদিন রাম নাম যতবার লিখেছি ততবার তো আমার মনের ভেতরে সেটা জপের আকারেই প্রতিফলিত হয়েছে। তাই এবছর হনুমান জয়ন্তী হওয়ার আগে থেকেই আমি রাম নাম লেখা শুরু করলাম। হনুমানজিকে তুষ্ট করার কিন্তু এটাই প্রথম পদক্ষেপ। রাঙাদির বাড়ি থেকে এটা এবারে প্রথম প্রাপ্তি, মানে আমার সারা জীবনে প্রথম নবরাত্রি দেখার সুযোগ হলো, আর এই প্রাপ্তিযোগও প্রথম বাড়ি। মায়ের শৃঙ্গারের সাথে সাথে সব মহিলাদের এই শৃঙ্গার। অনেকেই বলে মায়ের শৃঙ্গার পাওয়া মানে মা নিজে আশীর্বাদ করেছেন, ঘরে সুখ শান্তি আর ভালোবাসা নিয়ে এসেছেন। হাতে যখন শৃঙ্গারটা নিলাম মনে একটা আলাদা শান্তি আর আনন্দ অনুভব করলাম। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করি। মায়ের এই আশীর্বাদ নিয়ে শুরু হোক আমার দিনগুলো। আজ 28 তারিখ বন্ধুরা, আজকে শনিবার, মানে গতকাল ছিল নবরাত্রি, আজকে নবরাত্রির ঠিক পরের দিন। প্রতি শনিবারই তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানোও না, আমার নাচ গানের ক্লাস থাকে। বাহ, আপনার মুখ কি হয়ে গেল গো, কি ভালো লাগছে। অপূর্ব লাগছে। তো সেই নাচ গানের ক্লাসটা যেখানে, সেখানে সেই স্কুলের সামনেই আর কি এই মা অন্নপূর্ণার বাসন্তী পুজো হচ্ছিল। গৌরীটা জগন্নাথের পায়ে পড়ে আছেন। ওদিকে কৃষ্ণ, এটা মীরা না, ওইদিকে মীরাবাই। এখানে মায়ের পুজোর সাথে সাথে মেলাও ছোট করে বসে, তো কোনোদিন আসা হয় না। এখানেও সেই সুপ্ত ইচ্ছা থেকেই থাকে, প্রতি বছরই ভাবি, ওই যে বলি না, ঝুট করে হট করে কিছু করে না বসলে কিন্তু ওই জিনিসটার হয়েই ওঠে না। এটা হয়তো তোমাদের জীবনেও তোমরা ভাববে যে তুমি যেটা জোর করে মানে হট করে করে ফেলো, প্ল্যানিং করে অনেক কিছুই না হয় না জীবনে, যদি তুমি হট করে করে বসো না সেটা তোমার হয়ে যায়। থেকে আমরা দুজনে চলে এসেছি, আর এবাও এসেছে, ক্যামেরা করছে। আমরা তিনজন ক্লাস পালিয়ে চলে এসেছি বাড়িতে না জানি, এখনো এই বয়সেও মেলা শুনে নাচি। চলো। ও গাড়ি, আর এই যে নাগরদোল্লা, ওই জন্য বলছিল যে আর কিছু আসে। চলো না, এখানটা বড্ড কাদা।
খেলাগুলো কি ভাল লাগে না? আমার ভীষণ ভাল লাগে, কি কালারফুল না, খুব ভাল লাগে আমার। হ্যাঁ। ছোটবেলায় ফিরে আসা। এগুলো আমি সব বানাতে পারি। হ্যাঁ, তুমি তো ওইটা মনে হয় পুজোর সময় বানিয়েই দিয়েছিলে না? সুন্দর। এটা কি গো? মানে ঠান্ডা না গরম? পিৎজা আবার ঠান্ডা হয় নাকি? এর কি ভেতর থেকে এইভাবে নিয়ে নিয়ে খেতে হয়? ও বাবা, এই প্রথম শুনছি। কুলহার পিৎজা, কুলহার পিৎজা। বাবা, মেলা না আসলে জানতে পারতাম না। আমি ফার্স্ট টাইম দেখলাম। যথারীতি মেলায় আসবো আর সংসারের কিছু টুকিটাকি কিনবো না, এটা আবার হয় নাকি? কয়েকটা বাটি এটা সেটা কিনে বাড়ি ফিরলাম। ইস, শেষ পর্যন্ত ফাইবারের প্লেট মাত্র লবণীয় 15 টাকা, ফাইবারের বাটি মাত্র 15 টাকা, ফাইবারের চামচ মাত্র 15 আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই ফুচকা আর গরম গরম জিলিপি। অনেকদিন বাদে এসে মেলায় ফুচকা খাচ্ছি। এই জিলিপিগুলোই বলছিলে এক একটা এক এক রকম। কোনটা ডালের? এইটা ডালের, আর এটা কিসের? ও, তা ডালেরটাই খাবো পরে। আসল কোনটা মানে জিলিপি আসলে এটাই হয় নাকি? ময়দারটাই হয়, ডালেরটা হচ্ছে স্পেশাল, এটা পাওয়া যায় না। আচ্ছা, আমরা একটু ঘুরে নিয়ে এসে পরে খাচ্ছি। এটা বরঞ্চ খেতে ভালো হবে ভাজা কোনটা? কলাটা। এটা। ক্লাস করে গেছিলাম তো, বেশ এটা ওটা দেখে খিদেও পাচ্ছিল, আর ইচ্ছা করছিল বাচ্চাদের মতো এইভাবে ওই নাগরদোল্লা বা ওই সবগুলোতে একটু চাপি, কিন্তু সাহসে কুলালো না, জানো তো। চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই রইলো বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।